স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আগামী 17ই নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেটা কিন্তু 21 নভেম্বর পর্যন্ত পিছিয়ে গেছে। নিলামটা অবশেষে হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য ভালো একটা খবর। এরই মধ্যে কিন্তু বিপিএলের নিলামে কীরকম নিয়ম থাকছে এগুলো কিন্তু প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে হাজির হয়েছে। আমার সঙ্গে আছে মোহাম্মদ সালমান। সালমান, স্বাগত। ধন্যবাদ। নিলামের একটা প্রক্রিয়াটা যেভাবে হবে এটা কিন্তু জানা গেছে, ড্রাফট প্রক্রিয়াটা অনেকটা কঠিন। এখন বিশ্বের যে সকল ফ্র্যাঞ্চাইজি লিগ আছে তারা কিন্তু একে একে কিন্তু তারা কিন্তু নিলাম প্রক্রিয়া কিন্তু ফিরে যাচ্ছে। বিপিএলের শুরুটাও এরকম কিন্তু ছিল, দীর্ঘ 12 বছর পরে বিপিএলে নিলাম প্রক্রিয়াটা ফিরছে। আসলে কীরকম লাগছে? আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিলামটাই কিন্তু দেখতে ভালো লাগে এবং দর্শকরাও কিন্তু সেটাতেই আসলে খুব মজা পায়। আপনি একটা অকশন হচ্ছে, আপনার প্লেয়ার কেনা বেচা হচ্ছে, এক ফ্র্যাঞ্চাইজি আরেক ফ্র্যাঞ্চাইজি থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসলে মানে দর্শকদের জন্যও ভালো এবং ফ্র্যাঞ্চাইজি যারা মালিক তাদের জন্যও কিন্তু ভালো হয়। কিন্তু তাদের চাওয়াতেই কিন্তু আসলে বিপিএল এবার নিলামটা ফিরিয়ে এনেছে। সো নিলামের একটা আসলে বেসিক নিয়ম থাকে, সেই নিয়মগুলো কি বা কোন প্রেক্ষিতে কীরকম প্লেয়ার আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো নিতে পারবে, বা আপনি দেশি বিদেশি দুই ক্যাটাগরির আসলে প্লেয়ার রয়েছে, কোন ক্যাটাগরিতে কীরকম প্লেয়ার কীরকম খরচ করতে পারবে, সব কিছুরই আসলে একটা বিস্তারিত ডকুমেন্ট আসলে দিয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু দেশি যে ক্রিকেটার আছে তাদের ক্যাটাগরি কিন্তু প্রকাশ করেছে, বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি প্রকাশ করেছে। আপনি যদি ক্যাটাগরিগুলো বলেন দর্শকদের জন্য আসলে ইজি হবে। এখন দেশি ক্রিকেটারদের জন্য কিন্তু আসলে 6টা ক্যাটাগরি করে দিয়েছে বিসিবি। সেখানে কিন্তু প্রথম ক্যাটাগরিতে যেটা আছে সেটার ভিত্তিমূল্য কিন্তু 50 লাখ ধরা হয়েছে এবং প্রত্যেক ধাপে আপনি যখন একটা বিট করবেন বা অন্য একটা ফ্র্যাঞ্চাইজি বিট করবেন তখন 5 লাখ করে আসলে বাড়বে প্রত্যেক বিটে। সো এইটা হচ্ছে প্রথমে। আর ফ্র্যাঞ্চাইজিগুলো নিলাম থেকে কমপক্ষে আসলে 13 জন প্লেয়ারকে নিতে হবে আপনার, মানে 13 জন বাধ্যতামূলক। আপনার পুরা এর চেয়ে কম নেওয়ার আসলে সুযোগ নেই। সো 13 জনের একটা বিট করতে হবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে এবং 16 জন আপনি ম্যাক্সিমাম প্লেয়ার রাখতে পারবেন। 16 জনটা কীভাবে? এছাড়াও কিন্তু আপনি 2 জন প্লেয়ার আসলে আগেই সাইনিং করতে পারবেন। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজিগুলো আগেই সাইনিং করতে পারবে। সো সেই ক্ষেত্রে আপনি নিলাম থেকে হয়তো 14 জনকে প্লেয়ারকে আপনি সাইন করাবেন। কিন্তু এখানে কিন্তু আপনার আসলে বাজেট ধরে দেওয়া হয়েছে। আপনার এই যে বেস ক্যাটাগরি, এ ক্যাটাগরির বেস ক্যাটাগরি ধরা হচ্ছে 50 লাখ, বি ক্যাটাগরিতে 35 লাখ থেকে শুরু হবে, সিতে 22 লাখ, ডিতে 18 লাখ, ইতে 14 লাখ এবং এফে 11 লাখ। সো প্রত্যেকটা ডাকে আসলে একই সেম বাড়বে না, কারণ আপনার এ ক্যাটাগরিতে 5 লাখ বাড়লে বি ক্যাটাগরিতে হচ্ছে 3 লাখ, সি ক্যাটাগরিতে 1 লাখ, এরপর হচ্ছে 50,000, 30,000, 20,000 কমবে। কিন্তু আপনার টোটাল বাজেটটা হবে হচ্ছে 4,50,00,000 টাকা। আপনি এই বাজেটের মধ্যেই আসলে আপনার পারচেসগুলো করতে হবে এবং এই বাজেটের বাইরে গিয়ে আপনি নিলামে করতে পারবেন না। আর আরেকটা ব্যাপার, এখান থেকে আসলে 13 জন ক্রিকেটারকে আপনার নিতেই হবে। এর বাইরে আপনি আসলে পারবেন যে 14 জন ক্রিকেটার পর্যন্ত নিলাম থেকে কিন্তু নিতে পারবেন, কারণ আপনার 16 জনের বাইরে আপনি দেশি প্লেয়ার নিতে পারবেন একটা দলে। কারণ আপনার টোটাল আপনার ক্রু মেম্বার সহ কোচ টোচ সহ সেটারও কিন্তু একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, 22 জনের বেশি আপনার হবে না। সো সেই ক্ষেত্রে 16 জন আপনার হচ্ছে এই লোকাল প্লেয়ার রাখতে হবে। সো এখানে কিন্তু এই যে 4,50,00,000 এটা কিন্তু আসলে অকশনের জন্য, আপনি যে সরাসরি সাইনিং করবেন সেইটার হিসাবটা কিন্তু আসলে এর ভিতরে নেই। সো আপনি সরাসরি সাইনিংয়ের জন্য তাদের ডিলটা তাদের সেভাবেই হয়ে থাকবে। মানে সেই অঙ্কটা যদি কোটি টাকার কাছাকাছি, এটা হচ্ছে তাদের করবে না। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি এবং প্লেয়ারের ব্যাপার। এখন ওই প্লেয়ারটা যদি ওরকম মানের হয় সেটা আসলে ফ্র্যাঞ্চাইজি ডিসাইড করবে যে কি করবে। দেশি লোকাল প্লেয়ারদের জন্য আসলে এই নিয়মটাই করেছে। এর বাইরে কিন্তু আসলে বিদেশি প্লেয়ার রয়েছে, সেটা যদি আপনি এক্সপ্লেইন করেন। বিদেশি ক্রিকেটারদের ব্যাপারে আসলে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন। আমরা একাধিক প্লেয়ারকে আসলে দলে ভেড়ানোর খবর কিন্তু পাচ্ছি যেগুলা। তবে বিসিবি কিন্তু একটা নিয়ম করে দিয়েছে যে আপনি বিপিএল নিলামের আগে 2 জনের বেশি বিদেশি কিন্তু সাইনিং করাতে পারবেন না। তাছাড়া বিপিএল নিলাম যে হবে সেখান থেকে আপনাকে অন্তত 2 জন বিদেশি ক্রিকেটারকে কিন্তু আপনার নিতেই হবে। এটা আমার মনে হয় যে ভালো হয়েছে, যেহেতু আপনি দেখবেন যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এরা পার্সোনালি যোগাযোগ করে প্লেয়ারদের আসলে দলে নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে অনেক প্লেয়ার আসলে চাইবে না যে বিপিএল নিলামে নাম দিতে। সেই দিক থেকে আসলে বিপিএল নিলামটা অনেকাংশে রং হারাতে পারে, সেই সুযোগটা আসলে বিসিবি দিচ্ছে না। মানে চেষ্টা করছে যতটুকু নিলামটা আসলে গ্রহণযোগ্যতা রাখতে
রাখতে পারে সেখানে বা কিন্তু স্ট্যান্ডার্ড হয়। তবে নিলামেও কিন্তু বিদেশিদের জন্য আলাদা একটা পার্স কিন্তু রেডি করা হয়েছে, হ্যাঁ। সেখানে $3,50,000 দেওয়া হয়েছে। এর মধ্যে আপনার 2টা প্লেয়ার কিন্তু কিনতে হবে। সেই ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা মনে হয় 5টা ক্যাটাগরি এখানে 5টা ক্যাটাগরি রয়েছে। সেখানে কিন্তু $35,000, $25,000, $20,000, $15,000 এবং $10,000 মতো ক্রিকেটার আছেন এইরকম 5টা ক্যাটাগরিতে। সেটা আসলে পর্যায়ক্রমে 5,000, 3,000, 2,000, 1,500 এবং $1,000 পরিমাণ, মানে প্রতি বিটে বাড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা, সেভাবে কিন্তু নিতে পারবে। আমার মনে হচ্ছে এটা খুব একটা ভালো একটা ইনিশিয়েটিভ, মানে একটা স্ট্যান্ডার্ড নিলামের জন্য আসলে যেভাবে করা উচিত সেভাবেই করছে। আর এখানে কিন্তু দর্শকরা আসলে একটু হতাশ হতে পারেন যে আমরা আসলে দেখি আইপিএলে কোটি কোটি 24 কোটি 25 কোটি টাকা মূল্যে এক একজন ক্রিকেটারই বিক্রি হচ্ছেন, সেই জায়গায় আমাদের পার্স মাত্র $3,50,00,000। এটা আসলে $3,50,000, এটা আসলে খুবই কম সেই হিসেবে। তো আমাদের মনে হয় যে এবার যেহেতু নিলাম প্রক্রিয়াটা শুরু হচ্ছে, আমরা যদি আরো ভালোভাবে সারা পাই তাহলে হয়তো বা এই জিনিসটা আরো ভালোভাবে আয়োজন করা। আর হচ্ছে যে আরেকটা কিন্তু বিসিবি রেখেছে যে আপনি কিন্তু যত ইচ্ছা তত বিদেশি ক্রিকেটার নিবন্ধন করতে পারবেন, সেটা কিন্তু নিলামের পরে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার বিদেশি ক্রিকেটারদের অ্যাভেলেবিলিটি সবসময় আসলে থাকবে না। কারণ আপনার অনেক সময় এরকম হয় যে আমরা আগেও দেখেছি যে অর্ধেক সিজন খেলার জন্য আসতে পারে বা 2-3টা ম্যাচ খেলার জন্য আসতে পারে, এরকম বড় বড় প্লেয়ারও এসে থাকে। সো সেই সুযোগটা আসলে ফ্র্যাঞ্চাইজি যাতে পায়, বিসিবি কিন্তু সেই সুযোগটা আসলে রেখে দিয়েছে যাতে পরে চাইলেও ফ্র্যাঞ্চাইজিরা বিদেশি প্লেয়ারকে সাইন করাতে পারে। তবে এখানে কিন্তু আমরা বিপিএলে সবসময় যেই জিনিসটার বাধার সম্মুখীন হই সেটা কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা যখন একটা ক্রিকেটারকে সাইন করে সেই টাকাটা কিন্তু শেষ পর্যন্ত দেয় না। গত কিছুদিন আগে আসলে দেখলাম যে চিটং কিংসে খেলেছেন শরীফুল ইসলাম, তিনি এক জায়গায় কমেন্ট করেছেন তিনি আসলে লাস্ট বিপিএলে যে খেলেছেন সেই টাকাটা কিন্তু এখনো কিন্তু বুঝে পাননি। এইসব ব্যাপার কারণে কিন্তু বিসিবি বরাবরই সমালোচনার মুখে পড়ে। তারা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, 3টা ধাপে কিন্তু ক্রিকেটারদের টাকা কিন্তু পরিশোধ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেক্ষেত্রে বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের কিন্তু 25% না, চুক্তির সময় আসলে 25% দিতে হবে। এরপরে সেকেন্ড ধাপে হচ্ছে দলের শেষ লিগ ম্যাচের আগে 50% দিতে হবে এবং টুর্নামেন্ট শেষে 30 দিনের মধ্যে বাকি 25% দিতে হবে। আপনার এই টোটাল 100টা ভাগ করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে এইরকম কিন্তু আসলে আগেও সিস্টেম থাকতো যে আপনাকে প্রত্যেকটা প্লেয়ারকে এইভাবেই ইনস্টলমেন্টগুলোতেই দিতে হয়। বারবার মিস করতো, আসলে টুর্নামেন্ট শুরুর আগে চুক্তির সময় যে 25% দেওয়ার কথা ছিল তারা হয়তো আবার টুর্নামেন্ট শুরুর 1-2-3টা ম্যাচ চলে গেছে সেই সময় এই 25% দিত। তারপর গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেছে, ফাইনালের আগে হয়তো বা বাকি 50% পেতেন, আর বাকিটা টুর্নামেন্টের শেষে যেটা দেওয়ার কথা সেটা কিন্তু এরপরে টুর্নামেন্ট পর্যন্ত এটা ঝুলিয়ে রাখতো যে আগামী আসরে যদি তোমাকে আমরা দলে নেই সেই সময় আমরা। আমার মনে হয় যে সবচেয়ে বড় ইনিশিয়েটিভ আসলে এটাই হওয়া উচিত, যেই কারণ আমরা কিন্তু দেখেছি যে এবার 10 কোটির একটা ফিক্সড নিয়ে নেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে, যাতে তারা আসলে বাধা থাকে এবং বাধ্য থাকে যে প্লেয়ারগুলো যাতে। আর বিসিবির এটা এনশিওর করা উচিত টুর্নামেন্ট শেষ হওয়ার 1 মাসের মধ্যে যেই টাইমলাইনটা দেওয়া আছে এর মধ্যে যেন ক্রিকেটারের জন্য টাকাটা পান, না হলে তাদের ওই 10 কোটি টাকা থেকে প্লেয়ারদের দিয়ে দেওয়া হয়। বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিদের বা বিসিবি কর্মকর্তা যারা আছেন বিপিএল এর সঙ্গে জড়িত তাদের এই ফল্টের কারণে ক্রিকেটাররা সাফার করুক, এটা আসলে কোনো সময় আসলে চাওয়া হবে। তবে আমার কাছে মনে হয় যে এখন যে 1 মাস বিপিএল এর টুর্নামেন্ট শেষ হওয়ার 1 মাস পর যেই টাকাটা পে করার একটা বিধান দিয়েছে আসলে বিসিবি, এটা আসলে নিয়ে আসা উচিত টুর্নামেন্টের মধ্যে। টুর্নামেন্টে আপনি গ্রুপ পর্বের শেষ হওয়ার আগে ক্রিকেটাররা টাকা পেয়ে যাবে। ধরেন বিদেশি ক্রিকেটার যারা আসলে খেলে চলে যাবেন তারা বিপিএল শেষ হওয়ার 1 মাস পরে পর্যন্ত তাদের অপেক্ষা করতে হচ্ছে টাকার জন্য, তাদের সঙ্গে বারবার যোগাযোগ করতে হচ্ছে। অনেক সময় এরকম হয়েছে যে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে তারা যোগাযোগ করতে চেয়েছেন, তারা ফোন রিসিভ করছেন না, মেইলের রিপ্লাই দিচ্ছেন না, তখন কিন্তু তারা কিন্তু বিসিবি বরাবর একটা দরখাস্ত ছাড়া আর কোনো কিছু সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসলে ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু আসলে ভাবমূর্তি নষ্ট করে। আর এখানে যেটা বলছিলেন যে টুর্নামেন্ট শেষ করার আগে এই যে কড়া বার্তা আসলে দেওয়া বা সেইটা থেকে হয়তো কিছুটা আপনার ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের কোর্টেও কিছুটা বল রেখেছে যাতে মানে ওরকম বলতে একদম চাপিয়ে দেওয়া না হয়, কারণ তাদেরকেও একটু সুযোগ দিতে হবে। এখন আপনি একটা ফ্র্যাঞ্চাইজি মালিক হলে আপনার উচিত অবশ্যই সেই ডেডলাইনটা মিট করা, কারণ
আপনাকে কিন্তু একটু সুযোগ দেওয়া হয়েছে যে 1 মাসও আপনি টুর্নামেন্ট শেষের পরে না, তবে আপনি প্লেয়ারগুলোকে দিতে পারবেন। এখানে আমার একটা যুক্তি আছে, আপনি বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি টিম কিনতে আসছেন, সেই জায়গায় আপনার অবশ্যই একটা টিম কেনার মতো, প্লেয়ারদের টাকা দেওয়ার মতো একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে বা আপনার অবশ্যই থাকা উচিত। আপনি ধার কর্জা করে এনে টুর্নামেন্টের 1 মাস পর টাকা দেবেন, এটা আসলে এখন আমরা লাস্ট বিপিএল এ কিন্তু এরকম আসলে ইয়ার সম্মুখীন হয়েছি, সেইখান থেকে ওভারকাম করে আবার আসলে যদি প্রথম থেকে শুরু করেন, এবার কিন্তু 5টা ইয়ার মধ্যে 3টাই নতুন ফ্র্যাঞ্চাইজি, তো তারা কীরকম পারফর্ম করে, তারা আসলে কীভাবে সেটা দেখার বিষয়। এখন সেই জিনিসগুলোও কিন্তু আসলে বুঝে আসতে হবে, কারণ আপনি যেটা বলছিলেন যে সে একটা যেই কোম্পানিটা আসলে দলটা কিনবে তাদের উচিত, এটা তো আসলে সব ক্ষেত্রেই মানে বাধ্যতামূলক প্রযোজ্য, কারণ আপনার বিসিবি যখন সিলেক্ট করছে তখন কিন্তু তাদের আসলে ওইভাবে দিয়ে দিচ্ছে, এবং সেটার জন্য কিন্তু ব্যাংক গ্যারান্টিটা নেওয়া হয়েছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি এই লেনদেনগুলো আসলে টুর্নামেন্টের আগে বিসিবি করে ফেলতে পারে বা ফ্র্যাঞ্চাইজির সাথে ক্লিয়ার থাকতে পারে, আমার মনে হয় যে তারা আসলে এবার পার পাবে না, এবং যদি পার পায় তাহলে কিন্তু বিসিবিকে আসলে দায়ভার নিতে হবে, কারণ আপনি এতদিন ধরে আসলে জিনিসগুলোকে ধরে রেখেছেন বা বলছিলেন যে আলোচনা চলছে, সব কিছু গুছিয়ে এনে আপনি দল দিলেন, এরপরে যদি এই জিনিসটা হয় গতবার যেরকম হয়েছিল সেরকম হলে আসলে খুবই হতাশার হবে। এবং আমরা প্রত্যেকবারই আশা করি যে এইবারের বিপিএলটা আসলে আগের চেয়ে ভালো হবে, এবার আসলে সেটা হয় না, সো সেটা আমাদের জন্য হতাশার, কিন্তু আমরা আসলে সেই আশাটা করেই থাকতে হবে। এবং আরেকটা কিন্তু বড় ব্যাপার এবার আসলে এর পরের সিজন থেকে অ্যাকচুয়ালি শুরু হবে, সেটা হচ্ছে রিটেনশন পলিসি, যেটা আমরা আসলে আইপিএলে রেগুলার দেখে থাকি যে রিটেনশন করা হয়, এবং সেটার কিন্তু একটা বড় জাঁকজমকভাবে হয়। আপনি এখন রিটেনশনের জিনিসটা কি, আপনার সাথে একটা প্লেয়ারের খুব ভালো সম্পর্ক, তাকে আপনি রেখে দিবেন, বা সে খুব ভালো পারফর্ম করেছে সেটার জন্য কিন্তু আপনি তাকে রেখে দিতে চান। সেই ক্ষেত্রে এই জিনিসগুলোর সাথে কিন্তু যে ফ্র্যাঞ্চাইজিগুলোর বন্ডিং বাড়ে বা প্লেয়ারদের একটা ফেস হয়ে উঠতে পারে। সো এইবার যেই নিয়মটা করা হয়েছে যে 2 জন লোকাল এবং 2 জন বিদেশি আপনি রিটেন করতে পারবেন ম্যাক্সিমাম, সো সেই জিনিসটা আসলে সামনের বছর থেকে কার্যকর হবে। ধন্যবাদ সাদমান, আমাকে সময় ধন্যবাদ। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।